এখন নতুন করে দেখছি এসআইআরে শুভেন্দু অধিকারী বলেছিলেন যে এখানে 1 কোটি অনুপ্রবেশকারীদের বার করব, রোহিঙ্গাদের বার করব। এখন দেখা যাচ্ছে প্রবীণ এবং প্রভাবশালী যে সমস্ত ব্যক্তিরা ছিলেন, যেমন আলহাজ মাস্টার কৌসার আলী সাহেব, সর্বভারতীয় জমিয়তের সহসভাপতি এবং দীর্ঘদিন ধরে তিনি শিক্ষকতা করেছেন ভাঙড়ে হাই স্কুলে, এবং তিনি একটা তিনটি মাদ্রাসা প্রতিষ্ঠান চালায় যেখানে হাজার হাজার ছেলেরা সেখান থেকে শিক্ষা লাভ করেন, এবং প্রাক্তন বিচারপতি এবং মাইনরিটি কমিশনের চেয়ারম্যান ইমতাজ আলী সাহা কানারু, এরকম ধরনের বাছাই করা মুসলমানদের নাম এসআইআর তালিকায় তাদের ভুল বলে বলা হচ্ছে। কি বলবেন আপনি একজন আইনজীবী হিসেবে? বিষয়টা হচ্ছে যে এসআইআরে যে বিষয়কে কেন্দ্র করে শুভেন্দু অধিকারী যে কথা বলেছে যে 1 কোটি রোহিঙ্গা অ্যাকচুয়ালি বকলে ওটা মুসলিম হবে, যে তাদের নাম বাদ যাবে, এটা আমি খুব একটা আশ্চর্য হয়নি যদি সে বলতো যে টোটাল মুসলিমদের বাদ দেওয়া হবে। এটা আশ্চর্য ছিল না, কারণ আমাদের আদি বিষয়টা জানতে হবে। আরএসএসের 100 বছর আগে যে আরএসএস জনগণ করেছিল, তাদের যে ম্যানিফেস্টো, সেখানে তারা প্রকাশ্যে উল্লেখ আছে যে মুসলিমদেরকে এখানে থাকতে হলে তাদের কোনো ভোটাধিকার থাকবে না, বেনাগরিক হিসেবে থাকবে, অর্থাৎ তাদেরকে কৃতদাস হিসেবে ভারতবর্ষের 3rd ক্লাস সিটিজেন হিসেবে থাকতে হবে, যে যত্রতত্রভাবে তাদের উপর অত্যাচার করা যাবে, ব্যবহার করা যাবে। তাই হিন্দু রাষ্ট্র গড়ার স্বপ্ন তাদের তখন থেকে, যখন ভাগ হলো, পলিসি করে ওরাই ভাগ করেছিল ভারতকে। ভাগ করে তারা ভেবেছিল ওদিকে পাকিস্তান মুসলিম রাষ্ট্র হবে, এদিকে ভারত হিন্দু রাষ্ট্র হবে। কিন্তু তৎকালীন ভারতবর্ষের মহান সন্তানদের ঐক্যিক ইউনাইটেড প্রচেষ্টায় ভারতবর্ষের মুসলিমদের নিঃস্বার্থ ত্যাগের ভিত্তিতে ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র করা যায়নি, ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হয়েছে। তখনকার সেই প্ল্যান তারা বাস্তবায়ন করার জন্য একের পর এক ষড়যন্ত্র তারা করে আসছে। দ্য গ্রেট ক্যালকাটা কিলিং থেকে শুরু করে ভগলপুর দাঙ্গা, গুজরাট দাঙ্গা, বিভিন্ন সময় তারা এই প্রচেষ্টা করে আসছে। মুসলিমদেরকে জঙ্গি বলে দাগিয়ে দিয়ে তাদেরকে জেলে দেওয়া, তাদের নামে কেস দেওয়া, মুসলিম ইন্টালেকচুয়াল পার্সনদেরকে বিভিন্নভাবে অপবাদ দেওয়া, এই করে করে তাদের লাস্ট ফিনিশিং স্টাজে আজকে দাঁড়িয়ে। সেটা কি? ভারতবর্ষের মুসলিমদেরকে শুধু মুসলিম হিসেবে যদি তারা থাকতে পারবে, যদি তার নাম আব্দুর রহিম হতে পারে, কিন্তু তার মধ্যে কোনো রকম ইসলামিক কৃষ্টি কালচার থাকবে না। এটা হচ্ছে ওদের আদি পলিসি। সেই পলিসির নতুন এবং ন্যূনতম এবং লেটেস্ট সংযোজন হচ্ছে এই এসআইআর। সুতরাং এই এসআইআর থেকে যে মুসলিমদেরকে বাদ দিয়েছে, এটা বা আগামী দিন আমরা যারা মনে করছি, আপনি যেটা বললেন, যেসব মানুষদেরকে ডিলিট করে দেওয়া হয়েছে, যাদেরকে অ্যাডজুডিকেটেড হিসেবে রাখা হয়েছে, আর আমাদের মতো যাদের মানুষকে কোনো কিছু করা হয়নি, ভোটার তালিকায় নাম রেখে দিয়েছে, আমরা মুসলিমরা যদি মনে করি যে আমরা আগামী দিন বেঁচে গেলাম, যেহেতু আমাদের নাম ভোটার লিস্টে আছে, তাহলে আমরা মূর্খের এবং অজ্ঞতার অন্ধকারে বাস করছি। আগামী দিন অন্য প্রসেসে আবার এটা করা হবে। আপনি একটা জিনিস লক্ষ্য করেছেন যে যাদেরকে এই বিচারাধীন আওতায় রাখা হলো, তাদেরকে কিন্তু ফুল লিস্ট বের করবে না, তাদের কিছু লিস্ট বের করবে, আবার কিছু লিস্ট পেন্ডিং রাখবে। কেন? একটা মব, একটা যে মাস মুভমেন্ট যাতে না হয়, অল্প অল্প করে করে এটা করবে, যাতে মানুষ 1,00,000 মানুষ একসঙ্গে গ্যাদারিং হয়ে মাস প্রোটেস্ট না করতে পারে। সুতরাং এই পলিসি করে এগুলো করা হচ্ছে বিভিন্নভাবে। সুতরাং আমরা খুবই দুশ্চিন্তার গ্রস্ত হয়ে আছি, কিন্তু আমরা সচেতন ছিলাম না বলে আজকের আমরা জায়গায় দাঁড়িয়ে আছি। সুতরাং এটা এসআইআর নামে যে বাদ দেওয়া হলো বা বাদ দেওয়া হচ্ছে, এটা অ্যাকচুয়ালি এসআইআর একটা উপলক্ষ মুসলিমদেরকে বেনাগরিক, মুসলিমদেরকে 3য় শ্রেণীর নাগরিক, মুসলিমদেরকে ভারতবর্ষের অপাঙ্ক্তেয় করে দেওয়ার একটা যে দীর্ঘকালীন যে পরিকল্পনা, তা বাস্তবায়িত করার প্রচেষ্টা এর মাধ্যমে শুরু হয়েছে। সুতরাং এটা কোনো নতুন ব্যাপার। আচ্ছা, বিজেপি তারা রাজনৈতিক স্বার্থের জন্য অনেক কিছু ব্যবহার করবে, কিন্তু নির্বাচন কমিশনার তার তো দৃষ্টিভঙ্গি নিরপেক্ষ হওয়াটা উচিত, কারণ এখানে হাজারো রাজনৈতিক দল আছে, তারা তাদের মতো তাদের কর্মসূচি নেবে, কিন্তু নির্বাচন কমিশনার কাজ হলো তিনি নিরপেক্ষভাবে নির্বাচন করাবে বা সঠিকভাবে তালিকা তৈরি করবেন। তিনি এমন বিচারিতা কেন করছেন? নির্বাচন কমিশনার যদি নিরপেক্ষ হতো, তাহলে আজকের এই পজিশনটা তৈরি হতো না।
নির্বাচন কমিশনার নিরপেক্ষ নয় বলেই আজকের এটা হয়েছে। আর নির্বাচন কমিশনার তার অ্যাক্টিভিটিস আমরা যদি লক্ষ্য করি তাহলে বুঝতে পারবো যে তিনি কোনোভাবেই নিরপেক্ষ নয় এবং তিনি হিন্দুত্ববাদের আলোয় আলোকিত, তিনি হিন্দুত্ববাদের মোড়কে মুড়ে আজকের হিন্দুত্ববাদের গেরুয়া পোশাক পরে তিনি নির্বাচনের চেয়ারে বসেছেন। চেয়ারটা নিরপেক্ষ, কিন্তু ওই ব্যক্তিটা নিরপেক্ষ নয়। সুতরাং তিনি বিজেপির দ্বারা, আরএসএস এর দ্বারা মোটিভেটেড হয়ে তাদের আদর্শকে অনুপ্রাণিত হয়ে তাদের আদর্শকে এখানে প্রতিষ্ঠিত করছে। তাই আমরা দেখতে পাই কি, যে একই কারণে আব্দুর রহিমের নাম ডিলিট হয়, একই কারণে আব্দুর রহিমের নাম অ্যাডজুডিকেটেড হয়, অথচ একই ডকুমেন্ট থাকা সত্ত্বেও বা তার চেয়ে কম ডকুমেন্ট সাথে থাকা সত্ত্বেও একই পাড়ার পাশের বাড়ি নেপাল গোপাল নির্দ্বিধায় ভোটার লিস্টের নাম উঠে যায়। এর দ্বারা এটা প্রমাণ হয় নিরপেক্ষ নির্বাচন কমিশনার, ওই যে বলা হচ্ছে অ্যাকচুয়ালি নির্যাতন কমিশনার, সাম্প্রদায়িক কমিশনার, দাঙ্গা কমিশনার। এটা যদি নিরপেক্ষ হতো তাহলে নিরপেক্ষ এবং স্বচ্ছতার মধ্যে থাকতো। আগামী দিনে তাহলে এই নির্বাচনকে সামনে রেখে যা করছে এবং গোটা দেশে যে আতঙ্কিত, সে নিয়ে আপনার বক্তব্য কি থাকবে 26-এ? এখানে খুবই গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে, আজকে যেসব মানুষের নাম ডিলিট হয়েছে, যেসব মানুষের নাম বিচারাধীন, শুধু তারা নয়, একজন সুস্থ মস্তিষ্কের একজন সামাজিক মানুষ হিসেবে আমার মতো যারা মনে করছে যে নির্বাচনের তালিকায় নাম উঠেছে, ভোটার লিস্টের তালিকায় নাম উঠেছে, তাদের অনেক দায়বদ্ধ আছে, তাদের মুখ্য ভূমিকা পালন করতে হবে। আমি একজন মানুষ হিসেবে একজন মানুষের প্রতি যদি এই নৈতিক দায়িত্ব না পালন করতে পারি, সেই সব অসহায় নির্যাতিত মানুষের হয়ে যদি আমি আমার প্রতিবাদ, আমার কণ্ঠ, আমার হাত উত্তোলন না করতে পারি, তাহলে কিন্তু আমি ব্যর্থ। মানুষ হিসেবে, শুধু একজন ভারতবর্ষের নাগরিক হিসেবে না, একজন মানুষ হিসেবে আমার ন্যূনতম মূল্যবোধ নেই বলে প্রমাণিত হবে। শুধু আপামর জনসাধারণের যে ডিলিট হয়েছে, যে অ্যাডজুডিকেট আছে, যার নাম উঠেছে, সর্বসম্মতিভাবে সবাই নিরবিচ্ছিন্ন একটা বলিষ্ঠ বিরামহীন সংগ্রাম করতে হবে, যে সংগ্রামের মধ্য দিয়ে প্রমাণ হবে ভারতবর্ষের নির্বাচন কমিশনার যদি নাগরিক হয়, আমিও নাগরিক। আমি যদি বেনাগরিক হই, ভারতবর্ষের নির্বাচন কমিশনার, ভারতবর্ষের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, টোটাল মেশিনারি বেনাগরিক। প্রয়োজনে সবাই একসঙ্গে আন্দোলন করতে হবে, একসঙ্গে জোরালো হবে এবং এটা নিরবিচ্ছিন্ন কণ্ঠে সমস্ত ব্যক্তি স্বার্থের, সামাজিক স্বার্থ, সাংগঠনিক স্বার্থে ঊর্ধ্বে উঠে মানবতার স্বার্থে এবং এইসব মানুষের স্বার্থে লড়াই করতে হবে। মানে আপনি চাইছেন ডি ভোটার হলেও ভোট ক্যান্সেল করা দরকার? ডি ভোটার মানে যাদেরকে হয়েছে তাদের তো ভোট তো ক্যান্সেল হয়ে গেছে, সুতরাং তাদের তো ভোট দেওয়ার অধিকার নেই। সুতরাং যারা আমরা ভোটার আছি তারা এবং যাদেরকে ডি ভোটার করা হলো তারা যৌথভাবে লড়াইটা করতে হবে। আমরা যারা ভোটার আছি বলে মনে করছি, তারা যদি ভেবে নিই আমরা বেঁচে গেলাম, কিন্তু নৈতিকভাবে আমরা বেঁচে নেই। নৈতিকভাবে আমাদের নৈতিকতার, মনুষ্যত্বের অধঃপতন হবে যদি এসব মানুষের অন্যায়ের বিরুদ্ধে আমরা প্রতিবাদ না করি। আপনার নাম আর পরিচয়? সবচেয়ে বড় কথা একটা কথা বলি, যেটা হচ্ছে এই রহস্যটা আমরা ভেদ করতে হবে। এই আন্দোলনটাকে ভেদ করতে গেলে একটা গঠনশীল চিন্তাভাবনা নিতে হবে। যেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার, আপনি দেখবেন যে ব্যক্তির নামটা ডিলিট হয়ে গেছে, যে ব্যক্তির নামটা অ্যাডজুডিকেন্ট হয়ে রয়েছে, তার বিরুদ্ধে ফর্ম 7 ফিল আপ করে ওই শুভেন্দু মার্কা মানুষগুলো, ওই শুভেন্দুর চেলা চামুন্ডেরা, ওই আরএসএস এর চেলা চামুন্ডেরা তার বিরুদ্ধে অবজেকশন করেছে। সুতরাং যারা ডিলিট হয়েছে, আপনাদের দায়িত্ব হবে, সাধারণ মানুষের দায়িত্ব হবে, প্রত্যেকটা এলাকা, গ্রাম, পাড়া, মহল্লাবাসীর দায়িত্ব হবে, যাদের নাম ডিলিট হয়েছে, যাদের অ্যাডজুডিকেট আছে, তাদেরকে সার্চ করে তদন্ত করে বের করতে হবে তাদের বিরুদ্ধে কারা ফর্ম 7, মানে ফর্ম 7 কি, এই ব্যক্তিটার বিরুদ্ধে অভিযোগ করেছে, কারা করেছে, এই শুভেন্দুর চেলা চামুন্ডারা, যে অভিযোগের ভিত্তিতে তাদেরকে ডিলিট করা হয়েছে এবং অ্যাডজুডিকেট করা হয়েছে। সুতরাং প্রত্যেকটা গ্রামে যারা অ্যাডজুডিকেট হয়েছে, যাদের ডিলিট হয়েছে, সেই সব মানুষগুলোকে খুঁজে বের করতে হবে, তাদের বিরুদ্ধে অভিযোগ কারা করলো, কারা ফর্ম 7 ভর্তি মানে ফিল আপ করে জমা দিয়েছে নির্বাচন কমিশনের কাছে, বিএলওর কাছে, তাদের বিরুদ্ধে প্রত্যেকটা থানায় এফআইআর করা দরকার। যদি পুলিশ প্রশাসন তাদের বিরুদ্ধে এফআইআর না নেয়, কেস না নেয়, পুলিশের বিরুদ্ধে কেস করা দরকার। এবং আমি একজন অ্যাডভোকেট হিসেবে এটা বলছি, যদি এরকম কেস থাকে, পুলিশ কেস নেয়নি, এফআইআর নেয়নি, ওই পুলিশের বিরুদ্ধে বিনা খরচা আমি কেস করে দেবো। একজন অ্যাডভোকেট হিসেবে দায়িত্ব নিয়ে করছি। এবং এটা যদি আমরা করতে পারি, তাহলে এই শুভেন্দু অধিকারীর আসল রহস্য, 1 কোটি রোহিঙ্গা বা মুসলিম বাদ যাবে, এটা প্রমাণিত হবে। এটা পূর্ব প্ল্যান করে
কাকে বাদ দেবে এরা তার নামে অবজেকশন করেছে ফর্ম 7 ফিল আপ করে, সেই জন্য সে বাদ গিয়ে যত তার পাশের বাড়ি নেপাল গোপাল বেঁচে গেছে, কারণ তার বিরুদ্ধে অবজেকশন দেয়নি। এটা প্রথম বের করতে হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এই যে আমরা আজকে যারা মনে করছি যে নির্বাচন কমিশনার এই যে পদ্ধতি, যে জুডিশিয়াল অফিসারদের দ্বারা যেটা যাচাই বাছাই হচ্ছে, এরপরে আমরা যদি বাদ যাই গিয়ে হাইকোর্টে সুপ্রিম কোর্ট জানাবো, হবে না। কারণ হাইকোর্ট সুপ্রিম কোর্ট জুডিশিয়ালি অফিসের দ্বারা করতে যাচ্ছে কেন, যে ওটাই অথেন্টিক, ওদের ডিসিশনটা অথেন্টিক, ওর পরে আর কোনো প্রশ্ন উঠবে না। শুধু আমাদেরকে লিগাল পয়েন্টে একটা জায়গায় ফাঁক আছে যে উই আর অল ইকুয়াল আই অফ ল, আমরা সবাই আইনের চোখে সমান। এই ইকুয়ালিটি যে ভারতবর্ষের সংবিধানের মেন ফান্ডামেন্টাল রাইট, ইকুয়ালিটি, এই যে নেপাল আসছে আর রহিম বাদ যাচ্ছে একই কারণে, এইটার ভিত্তিতে যারা বাদ গেল সম্মিলিতভাবে চিফ জাস্টিস অফ ক্যালকাটা হাইকোর্ট, চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্ট, ভারতবর্ষের রাষ্ট্রপতি সবার কাছে গণস্বাক্ষর দিয়ে অ্যাপ্লিকেশন করা দরকার, এবং সেই তার ভিত্তিতে হাইকোর্টের রিট ফাইল করা দরকার যে এই নির্বাচন কমিশনার নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি না রেখে ভারতবর্ষের সাংবিধানিক সংকট ডেকে এনেছে, এবং সেই কেস ফাইল দরকার। আপনার নাম? আমার নাম অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল মোমেন হালদার।